কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই, কারণ আমি জানি সে কে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগে তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ না, আরহাম ভাইয়া। আমি ভয়ে ভয়ে ঢোক গিলে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছে কি না। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছু পরোয়া নেই। মানুষ এত বেপরোয়া কি করে? উনি বাইকে উঠে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বলে, বাইকে উঠো শেহের। আ আসলে বাসায় যেতে হবে আর কি। আমি বলছি, বাইকে উঠো। উঠবে নাকি কোলে করে উঠাবো? ধমকের সুরে। আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি, তার কথা না শুনলে জানি আবার সেদিনের মতো করে থাপ্পড় না বসিয়ে দেয়। উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায়, হয়তো ইচ্ছে করেই করেছে। বেশ কিছুক্ষণ পর বাইক এক নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি নেই, একদম থমথমে পরিবেশ। চারিদিক স্তব্ধ। সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমার বুক ভয়ে ধড়ফড় করছে না, জানি না আবার কি করে। আমাকে মেরে আবার গুম করে দিবে না তো? এসব ভাবতে ভাবতে হঠাৎ উনি ডাকে হুঁশ ফিরে। উনি রাগেই গম্ভীর গলায় বলে, বাইক থেকে নামো। আমি এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে পড়ি। আমি নিচের দিকে তাকিয়ে থাকি, হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগেন। আমি ভয়ে ভয়ে পিছুতে লাগি। আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে আমার দুহাত দুপাশে রেখে আমার দিকে মুখ এগোতে লাগে, এবং তার চোখে ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। উনি গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো? আমার কথা কি তুমি বোঝো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলো তো? কতবার বলছি বাড়ি থেকে বোরকা আর নিকাব করে হবে, কিন্তু তুমি কি তা শুনছো? আমি মাথা নাড়িয়ে উত্তরে না বললাম। উনি আবার দাঁতে দাঁত চেপে বলল, ওড়নাটা কি গলায় ঝোলানোর জন্য, নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড় কি ভুলে গেছো? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরের ওড়নাটা জড়িয়ে নিলাম, জানি না আবার কখন কানের নিচে দিয়ে বসে। তারপর উনি আমার মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত দুদিন কোথায় ছিলে? না বারান্দায় এসেছো, না বাড়ি থেকে বের হচ্ছ। আমাকে জ্বালাতন করতে ভালো লাগে ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে। সেদিনের থাপ্পড় কি তোমাকে শখে মেরেছি? আমি নিজের দোষেই খেয়েছো। আমার ওনার কথায় বেশ রাগ হয়, তাই রেগে গিয়ে বলি, আমার কোনো দোষ ছিল না, আর আমি যেইভাবে ওড়না নেই তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজবেন্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এভাবে বারবার আমার উপর অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে তিনি আমার ঠোঁটে নিজের ঠোঁট মাঝে নিয়ে নিয়েছে এবং খুব জোরে জোরে সেখানে ঠোঁট দ্বারা কামড় দিচ্ছে। আমি পুরো স্তব্ধ হয়ে যাই তার এমন ব্যবহারে। উনি এটা করছেন কেন? বেশ কিছু সময় এভাবে তার ঠোঁট দ্বারা আমার ঠোঁট গ্রাস করে যায়। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তিনি আমার ঠোঁট ছাড়ছেন না। ব্যথায় আমার চোখ বেয়ে গাল বেয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে চুমু দিয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পর উনি আমাকে ছেড়ে দেয়। উনি আমাকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় একটা শ্বাস নিতে লাগে। আমি কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। কিছু সময় পর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আমার দুগালে দু হাত রেখে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুছে নাক ঘষতে ঘষতে বলে, সরি, আই অ্যাম সো সরি। আমি কন্ট্রোললেস হয়ে গেছিলাম। কেন এমন আমাকে রাগিয়ে দাও যে আমি নিজেকে আয়ত্তে থাকতে না, আর তোমাকে বারবার আঘাত করে ফেলি। এভাবে আমাকে মোটেও রাগানো তোমার ঠিক হয়নি। বলেই আমার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু আল আমার ফুলো ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলল, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলেছিলে তো, তোমার উপর যদি আমার কোনো অধিকার না থাকে, তাহলে দুনিয়ার আর কারো কোনো অধিকার নেই। তোমার উপর সব অধিকার শুধু আমার, মাইন্ড ইট। ওনার কথা শেষ হতে আমি আলতো করে নিজের চোখ খুলে সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছে।
আমি তার চাহনিকে উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি বাসায় যাব। আমার কথায় যেন ওনার ধ্যান ভাঙে। উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে ওঠো, ওঠো। আমি কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পিছনে বসি। আমাকে দূরে বসতে দেখে আবারও শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসে, না হয় পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে পিছনে তাকে আলতো করে জড়িয়ে ধরি, কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না। বাসার সামনে উনি বাইক থামাতে আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি। উনি পিছন থেকে আমার হাত ধরে আটকিয়ে আমাকে তার কাছে টেনে নেয়। আমি আশেপাশে দেখতে লাগি, চারিদিকে অন্ধকার নেমে আছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনে লং লেয়ার করা কাটা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরখা আর নিকাব পরে বের হবে। আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম। তারপর উনি আমার হাত ছেড়ে দিতেই আমি বাড়ির ভিতরে দৌড় দেই। সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেই। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরামের সাথে প্রথম দেখার কথা ভাবতে লাগি। বাবার চাকরির জন্য ছোট থেকে ঢাকার বাইরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস 8-এ পড়ি বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায়। তাই দাদুর বাসা মানে ঢাকায় চলে। আমি এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আরহাম নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে। দাদু বাড়ি আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসার কিছুদিনের মধ্যে সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেই। কিছুদিন পর পাশের বাসার আপুর বিয়ে ঠিক হয়। আমাদের ইনভাইট করে, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই আপুর জোড়াজুড়িতে হলুদের ফাংশনে যাই। কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে হলুদ দিয়ে যখন দুষ্টুমি করছিলাম, হঠাৎ দুষ্টুমির ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগে, আর হলুদের বাটি তার গায়ে পড়ে যায়। তার পুরো গায়ে হলুদ দিয়ে মাখিয়ে যায়। আমি ভয়ে নিজের চোখ পিটপিট করে তাকিয়ে দেখি আমার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর শান্ত চোখে চাহানিতে সে আমার দিকে তাকিয়ে আছে। তার চাহানিতে বোঝা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে সরি বলে দৌড়ে দিয়ে আপুর কাছে চলে আসি। আপুকে জিজ্ঞাসা করলে আপু কাছে জানতে পারি উনি আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সেদিনের মতো তার সাথে আর দেখা হয় না। আমি তার ভয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি, এভাবে যে তার চোখের সামনে পড়লেই বুঝি সে আমাকে শাস্তি দিবে। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়। আমার সাথে সেদিন তাই হয়েছিল। সেদিন যা হয়েছিল পুরোটাই আমার কল্পনার বাইরে ছিল। আমি ভাবিনি এমন কিছু হবে। সেদিন আরহাম ভাইয়ের থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকি। কিন্তু আপুর দেবর রাফিন ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিল না। বৈরবার বিরক্ত করে যাচ্ছিল। আমি তাকে বারবার ওয়ার্নিং করে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই কানে নেননি। তাই আমি সব কিছুর পিছু ছাড়াতে ছাদে এসে পড়ি। কিন্তু তিনি আমার পিছু নিয়ে ছাদে চলে আসে। পুরো ছাদ খালি ছিল, চারিদিকে অন্ধকার ছিল। উনি আমার কাছে এসে বারবার আমার গালে চুলে নিজের হাত রাখছিল আর আমাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সাথে রিলেশনে যাই। কিন্তু তার স্পর্শে বারবার আমার গা গুলিয়ে আসছিল, ঘিন ঘিন লাগতেছিল। আমি বারবার তার থেকে নিজেকে সারানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই কানে নিচ্ছিল না। হুট করে সে আমার হাত ধরে ফেলে। আমি ভয়ে কান্না করে থাকি, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু সে নাছোড়বান্দা, আমাকে হাত না ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি রাফিন ভাইয়া নিচে পড়ে আসে, আর আরহাম ভাইয়া তাকে ইচ্ছে মতো মারছে। আমি তার রাগ দেখে পুরো অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিস কেউ নজর দিয়েছে। আমি রাফিন ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তার অবস্থা করুন, তাই আরহাম ভাইয়ার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগি। কিন্তু আমি জড়িয়ে ধরতে সে থেমে যায়, আর এ সুযোগে রাফিন ভাইয়া উঠে চলে যায়। আরহাম ভাইয়া বড় বড় শ্বাস নিতে লাগে রেগে রেগে আমার দিকে নিজের রাগী ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। উনিও চলে যেতে আমি আমাদের বাসায় চলে আসি। দুদিন পর বাড়ি থেকে বের হই না। 3 দিনের দিন আরও অন্য অন্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যাই। স্কুল ছুটির পর দেখি স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কী যেন দেখছে তারা। কী দেখছে তা দেখতে আমি তাদের সামনে যাই। যে দেখি আরহাম ভাইয়া বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে।
তার দিকে সবাই নজর রয়েছে। সহজ কথায় বলতে গেলে ওনাকে দেখে সবাই গিলে খাচ্ছে। পাশে আরাম ভাইয়ের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আমি ওনাকে এখানে দেখে বেশ ঘাবড়িয়ে যাই। যদি সেদিনের জন্য বকা দেয় তাই তাড়াতাড়ি করে হাঁটা শুরু করি। সেদিন আমাকে সে পিছন থেকে বেশ কয়েকবার ডাকে, আমি সাড়া না দিয়ে পালাই। এরপর থেকে এসব ওনার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন ছুটির শেষে রুটিন মাফিক এখানে দেখতাম, কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে থাকতো, আর আমি ওনাকে দেখা মাত্রই ভয়ে পালাতাম। এভাবে দিন চলতে লাগলো। আস্তে আস্তে উনি আমার উপর নিজের জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওন্না নিয়েছি, আমাকে থাপ্পড় দিয়ে বুঝি না উনি আমার উপর এত কিসের অধিকার খাটায়। সেদিন তো আমার জন্য কিছু রুলস তৈরি করে দিয়েছে, যেন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে, কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়া থাকা চলবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না, এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এসব রুলস বানানোর সাথে সাথে এটাও বলে দিয়েছে, না শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে। সেদিন ওনার থেকে একটা শিক্ষা হয়ে গেছে, আর খেতে চাই না। কবে যে এই অত্যাচার থেকে মুক্তি পাবো এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালে ঘড়ির অ্যালার্ম বাজতে উঠে পড়ে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। গিয়ে দেখি উনি ওনার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছেন। বেশ ভালো লাগছে, তার মধ্যে কেমন জানি হিরো হিরো একটা ভাব আছে। যদি সে রাগী না হতো তাহলে তার উপর সত্যি ক্রাশ খেয়ে যেতাম। এসব ভাবতে ভাবতে সামনে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছে। দুজনের চোখাচোখি হতে উনি ওনার ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কী খবর? আমি ভদ্রতাভাবে মাথা নাড়িয়ে কিছু না বলে রুমের দিকে চলে নিলেই উনি আমার দিকে তাকিয়ে চোখ গরম করে আমি থেমে যাই। উনি বারান্দার রেলিংয়ের কাছে এসে রেলিংয়ে নিজের দুহাত রেখে ভর দিয়ে আমার দিকে তাকিয়ে কফির মুখে চুমু দেয়। আমি মাথা নিচু করে আছি। কফি শেষ হতে উনি আমাকে ইশারা করে যেতে বললে আমি চলে আসি। এটা নতুন কিছু না, এটা প্রতিদিনের কাজ। উনি চায় ওনার সকাল আমাকে দিয়ে শুরু হোক, কিন্তু কেন, তার উত্তর এখনো পাই না। আর না সে আমার প্রশ্নের উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। উনি আগের থেকে একটুও বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম। স্যার ম্যামের আমাদের সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। আমি প্রথমে না করলেও পরে বান্ধবীদের রিকোয়েস্টে রাজি হয়ে যাই। আমি প্র্যাকটিস করেছিলাম, হঠাৎ কেউ নাচের মধ্যে আমাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনের দিকে তাকাতে দেখি আরহাম ভাইয়া মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসেছে। আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ভয়ঙ্করভাবে রেগে আছে। দেখে মনে হচ্ছে হিংস্র কোনো সিংহ। আমি নিচে পড়ে আছি, অজান্তে আমার চোখ থেকে পানি ঝরছে রাগে অপমানে। উনি রেগে নিচের থেকে আমাকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামাতেই আমি কান্না করতে করতে চলে যাই। আজ আমি ওনার এমন ব্যবহারে বেশ আঘাত পেয়েছি। উনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখি ৫ আঙ্গুলের দাগ বসে গেছে। আমি সেদিনের মতো রুম থেকে আর বেরোই না, বারান্দায়ও যাই না। বেশ কয়েকবার ডেকে গেছে কিন্তু বেরোই নেই। আরাম ভাইয়া এমন ব্যবহারের কথা বাড়ির কারোই জানা থাকেনি, কারণ সেদিন ওনার এমন ব্যবহারের কথা আমার বাড়ি আর ওনার বাড়ির স্কুলের ম্যাম জানায়। ওনার এমন বেপরোয়া কাজকর্মের জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতেই দেখি ড্রয়িং রুমে আরাম ভাইয়া, তার বাবা মা বসা, সাথে আমাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবা মাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কী কথা হয়, কারণ সেদিন আমি নিজের রুম থেকে আর বেরোই না। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সে সময় হঠাৎ কেউ অন্ধকারে আমাকে সিঁড়ির রুমে পিছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে জোরে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরে। আমি উপরের দিকে তাকাতে আবছা আলতো দেখি আরহাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে। আমি কিছু বলবো তার আগে উনি আমার গালে যে থাপ্পড় দেয়, সে গালে নিজের ঠোঁটে অসংখ্য চুমু দিতে লাগলো আর বারবার মাতালের কণ্ঠে সরি বলতে লাগলো। আমি পুরো বরফ হয়ে যাই, চোখে খিচি বন্ধ করে ফেলি। আমার বুক ধুকপুক করছে, শরীর কাঁপছে, কিন্তু উনি অনবরত চুমু দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে উনি আমার গলায় নেমে আসে। আমি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সাথে কি হচ্ছে সত্যি কিছু বুঝতে পারছিলাম না, পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। সেদিন তার বলা প্রত্যেকটা কথার ঘুরে চলে গিয়েছিলাম, কেন জানি না। সেদিন তার জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল।
তা যখন তার বুকে মাথা রেখেছিলাম সে সময় মনে হচ্ছিল এ সময়টাকে ধরে রাখি, তার থেকে দূরে না যাই। দুনিয়ার সবচেয়ে শান্তির স্থান মনে হচ্ছে এটা। সেদিন তার বলা কথা সে শেষ কথা ছিল, তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে সারা জীবনের জন্য তোমাকে করে নিব। সেদিনে তার মুখে একথা শুনে আমার বুক থেকে মাথা তুলে তার ছলছল চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীরভাবে চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ আমাকে অবাক হয়েছিল, কারণ যার চোখে সবসময় রাগ দেখেছি সেদিন তার কষ্ট চোখে দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন মাইশার কাছে জানতে পারি উনি গত রাতে দেশ ছেড়ে চলে গেছে। আমি তা শোনামাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে দেখি বারান্দা খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন জানি বুকের তীর যন্ত্রণা অনুভূতি হচ্ছিল, বুকের অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে গড়িয়ে পানি ঝরছিল। তার জন্য সেদিন কান্না করেছি, কেন করেছি তা নিজেও অজানা ছিল। তার প্রতি খুব অভিমান হচ্ছিল। 3 বছর পর উনি দেশে ফেরার পর উনার এত পরিবর্তন দেখে আমার পৃথিবী যেন থমকে যায়। এত অবহেলা আর এত ইগনোর, উনি যেন আমাকে চিনতেই পারছিলেন। বেশ কিছুদিন এভাবে কেটে যায়, তার প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিতাম। চাইতে না চাইতে ভাবনায় ডুবে থাকতাম, তার নিজের কষ্টে পেতাম। তাই একসময় সিদ্ধান্ত, সেই ভাবনা থেকে দূরে থাকবো। দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার কিছুদিন পরেই ছিল আমার এসএসসি এক্সাম। নিজেকে ব্যস্ত করে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু এত কিছুর পরেও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করতো। তার অনুপস্থিতি, তার তৈরি করা প্রত্যেকটা রুলস, সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, বোরকা নিকাব পরে বাড়ি থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সব কিছু যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তার প্রত্যেকটা আদেশ আমার অভ্যাসে পরিণত হয়েছে। আজ 3টে বছর কেটে গেল। এই 3 বছরে না তার সাথে কোনো কথা হয়েছে, না তার সাথে যোগাযোগ। তার প্রতি খুব অভিমান জমেছিল। সে কিভাবে 3টা বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছরে ঠিক বুঝতে পেরেছি। তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ভালোবাসা, হ্যাঁ। 3টে বছর তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসা অনুভব করতে পেরেছি, বুঝতে পেরেছি তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা। তার নামের পিছনে এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছা করে না। তার নাম ধরে ডাকতেই ভালো লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। সে ফিরল, তাকে নিজের মনের কথা জানিয়ে দিব, আর নিজের থেকে দূরে যেতে দিব না। কিন্তু তার আগে তাকে খুব করে বকে দিব, কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টে বছর কাটিয়ে দিল এসব ভাবছি, আর আয়নার সামনে রেডি হচ্ছি। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছি, কারণ আজ যে উনি দেশে ফিরবেন। আজ তিনি 3 বছর পর ফিরে আসবে দেশে। 3টে বছর তাকে নিজের চোখের সামনে দেখব। হঠাৎ গাড়ির হর্ন বাজাতে আমার ধ্যান ভাঙে। কপালে কালো টিপ লাগিয়ে বেডের উপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়িতে ওনাদের বাড়ির গেটে ঢুকছে, আর আমার বুক ধুকপুক করছে। 3টে বছর পর তাকে সামনে দেখব, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আজ 3টে বছর পর তাকে দেখছি আগের চেয়ে আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে। তার প্রতি আরেক দফায় ক্রাশ খেয়ে ফেলেছি। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়েছি। সে কখন আমার দিকে তাকাবে, কিন্তু উনি আমার দিকে না তাকিয়ে না দেখার মতো করে ঘরে চলে গেল। কেন তার এমন ব্যবহারে বেশ অবাক হই। আমি ওনার কে দেখার জন্য, তার ফেরার জন্য 3টে বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে না দেখে মতো ইগনোর করে ঘরে চলে গেল। তারপর ও নিজেকে মনকে কোনো রকমে সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের যে অস্থিরতাটা কমাতে পারছিলাম না। সেদিনের কিছু সময় পর পর বারান্দায় যাই তাকে দেখার জন্য, কিন্তু সেদিন একবারের জন্য সে বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি, কিন্তু সে আমাকে দেখে এমন রিয়াক্ট করলো যে সে আমাকে চেনেই না। আমি আরও 1 ঘন্টার মতো বারান্দায় দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। পরে নিজের রুমে আসলাম। আমাকে এভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছিলাম না।
সেদিন বিকেলে তাদের বাড়িতে যাই আম্মুর সাথে করে নিয়ে যাই। আমিও এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। ওনাদের বাড়ি গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায়। আমি ঘুরে দেখি আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতেই যেখানে হাসির শব্দ শুনতে পাই সেদিকে এগিয়ে যাই। যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আব্রাহামের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন যেন আমার বুকটা মোচড় দিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট অনুভব হলো, হয়তো হিংসায়। নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা, যন্ত্রণা হবারই কথা। আমারও তাই হচ্ছিল। আমি সেখান থেকে চলে এসে নিচে এসে আম্মুর সাথে বাড়ি চলে আসি। সেদিন বাসায় এসে খুব কান্না করি। সেদিন আর নিজের রুম থেকে বেরোই না। পরদিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই দেখি আরহাম কালকে সেই মেয়েটার সাথে গাড়িতে কোথাও যেন যাচ্ছে। আমার তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি, তারপর অটো ডেকে তার মধ্যে উঠে যাই। সেদিনে সারাদিন রাগে শরীর কাঁপে। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, এসে নিজের রুমে ঘুমিয়ে যাই। আর সেদিন আর বারান্দায় যাই না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যেয়ে দেখি প্রতিবেশী আন্টি এসে আম্মুর সাথে কথা বলছে। আমি কিচেনে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসে, আন্টি আমাকে দেখে কুশল বিনিময় করে, তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে, জানো ভাবি, ওই যে এমপি ছেলে আব্রাহাম ছেলে না, তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। আমি শুনে স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনির চামচটা নিচে পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, শেহের, তুমিও তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? আমি শুধু মাথা নাড়লাম, তারপর উঠে রুমে চলে যাই। আমার আর কিছু শোনার মতো শক্তি, সাহস কিছুই ছিল না। রুমে যেয়ে দরজা বন্ধ করে দেই, চিৎকার করে কান্না করতে লাগি। সেদিন মনে হয়েছে আমার দুনিয়া বুঝি থেমে যাচ্ছে। 3টে বছর ধরে যাকে ভালোবেসে এসেছি, তার অপেক্ষা করে এসেছি, অথচ সে 3 বছর পর দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? আমি কি শুধুই মোহ ছিলাম? সে কি আমাকে কখনো ভালোবাসেনি? সেদিনের খুব কষ্ট হয়েছে। সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছি। সে আমার সাথে এমন কি করে করল? তাহলে আমাকে ইগনোর করার কারণ এটাই ছিল? তার জীবনে অন্য কেউ আছে তাই সে আমাকে ইগনোর করে এসেছে। তাহলে আমাকে কেন 3 বছর আমাকে অপেক্ষা করালো? সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। ভোর হতের দিকে সিদ্ধান্ত নেই যে আমি তার কথা আর ভাববো না। নতুন করে নিজের জীবন শুরু করব। আমি রাফিন ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমাকে কাছে প্রেম নিবেদন করছে আর আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছি শুধু আরামকে ভালোবেসে। কিন্তু যেহেতু আরাম আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমিও কেন পিছিয়ে থাকবো? আমি কালকে রাফিনকে আসতে বলবো আর আকত করে রেখে যেতে বলবো। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় রাফিন ভাইয়াকে তার বাড়ির মানুষকে নিয়ে আসতে বললাম বিয়ের জন্য। আমি বলতে সে রাজি হয়ে যায়, যেন এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। ব্রেকফাস্ট টেবিলে আম্মুকে সরাসরি জানাই আমি রাফিনকে বিয়ে করছি। আম্মু আব্বু কিছু বলতে চাইলো, তাদেরকে এই বলে থামিয়ে দেই যে তারা যদি রাজি না হয় তাহলে আমি নিজের বড় ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা রাফিনের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেদিনের রাগে কি করেছিলাম তা নিজেও অজানা। বিকেলে রাফিন ভাইয়া তার পরিবার নিয়ে একদম আকদের প্রস্তুতি নিয়ে আসে। আমিও বেশ সাদামাটাভাবে সেজে তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি আর চুলগুলোও ছিল খোপা করা। মুখ ছিল না কোনো প্রসাধনী। মনে রাগ আর কষ্ট নিয়ে রাফিনকে বিয়েটা করেছিলাম। আমাকে রাফিনের পাশে বসাতে দেখি তার মুখে হাসি ফুটে। আমি রোবটের মতো করে সব করেছিলাম। রাফিন আমার হাতে আংটি পরাতে বলে আমি কাঁপা কাঁপা হাতে তার দিকে এগিয়ে দেই। রাফিন আমার আঙ্গুলে আংটি পরাতে নেয়। ঠিক সেই সময় কেউ রাফিনের হাত ধরে ফেলে। সবাই সেদিকে তাকায়। আমিও ঘাড় ঘুরিয়ে সামনে দিকে তাকাতেই বরফ হয়ে যাই। কারণ সামনে আরহাম ছিল। রেগে সিংহের মতো হিংস্র ভাব গর্জন করে। আমিও ভয় পেয়ে বড় ঢোক গিলি। তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি, আরাম ভাইয়া ওনার হাত ছাড়েন, আজ আমাদের আকত। আরাম আমার কথায় বেশ রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি রাফিনের কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হ, নয়তো তোকে খুন করে ফেলবো। আগের বার বেঁচে গেছিলি, এবার বাঁচবি না। তুই বলে দিলাম, সেহের আমার বউ, আজকের পর থেকে ওর দিকে নজর দিলে মেরে ফেলবো। আমি ওনার কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকি। রাফিনও ভয়ে পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে আরাম আম্পুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আঙ্কেল, আপনি আমার সাথে এমন কি করেছিলেন?
আপনি 3 বছর আগে বলেছিলেন শেহরের থেকে দূরে থাকতে। শেহর বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক হলে তাকে আপনি আমার হাতে তুলে দিবেন। তাহলে আপনি কি করে আপনার কথার খেলাপ করে রাফিনের হাতে তাকে তুলে দিয়েছিলেন? আমি শুধুমাত্র শেহরকে পাবার জন্য তার থেকে দেশের থেকে দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছি শুধু তাকে পাবার আশায়। 3টি বছর দেশ থেকে নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাবার জন্য। কি করে আপনি এমন কিছু করেছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলল, তোমরা তো বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে। তাহলে আমরা শহরের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। আরাম রেগে বলতে লাগে, আঙ্কেল আপনাকে এসব উল্টোপাল্টা কথা কে বলেছে? আব্বু বলে, কেন, পাড়ার সবাই তো জানে এই কথা। তো মেয়ে তোমাদের বাড়িতেই আছে। আরাম শান্ত গলায় হাত দিয়ে শান্তভাবে বলে, আন্টি আঙ্কেল আপনাদের কোথাও ভুল হয়েছে, সে আমার কাজিন। আমি তাকে বোনের চোখে দেখি। ছোটবেলায় দাদি দুষ্টুমি করে আমাদেরকে বউ বলতো, তাই হয়তো সবাই তাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। তার কথায় আমি অবাক হয়ে শেষ সীমানায় চলে যাই। আমি কি থেকে কি ভাবছিলাম। সেদিন সন্ধ্যায় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়। সবাই না করে বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু উনি কারো কথাই তোয়াক্কা না করে সেদিনে বিয়ে করে তার সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তার ভাষ্য মতো সে আর কোনো রিস্ক নিতে রাজি না। আমি পুরোটা সময় কোনো কথা বলছি না, যা হচ্ছে চুপচাপ দেখে যাচ্ছিলাম। আর যা করতে বলছিল তা রোবটের মতো করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম আমার এই বোকামির ফল কি হতে পারে। জানি উনি আবার কি শাস্তি দেয়। রাতে দরজা বন্ধ করে দিয়ে তিনি আমার দিকে এগোতে লাগে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে। আমি চাদর শক্ত করে মুঠ ধরে উনি আমার সামনে কাছে এসে আমার সামনে বসে আমার সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, ভেবেছিলাম আমার থেকে মুক্তি পেয়ে যাবে, কখনোই তা হতে দিব না। তুমি আমার তা সেই প্রথম থেকেই পাগলের মতো করে ভালোবেসেছি। কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দিব? না, কখনোই দিব না। সেটা 5টা বছর ধরে ভালোবেসেছি, দেখে বড় করেছি, অন্য কারো হতে কখনোই না। ভালোবাসি তোমাকে, বুঝেছো? আমি নাক টেনে কান্না করতে করতে বলি, তাহলে 3 বছর পর দেশে ফিরে কেন ইগনোর করে যাচ্ছিলে? 3টে বছর কেন কোনো খোঁজ নেওয়াননি? দেশে ফিরে এমন ভাব করেছিলেন যে আপনি আমাকে চেনেই না। এ কেমন ভালোবাসা আপনার? উনি আমাকে নিজের কাছে আরও টেনে এনে আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, কে বলছে 3 বছর তোমার খোঁজ নেওনি? এই 3 বছরে তুমি কি করেছো, কোথায় যাচ্ছ, সব খোঁজ রেখেছি। তোমার উপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূরের থেকেও কখনো তোমাকে নিজের চোখের আড়াল করিনি। তুমি বোঝো না কেন তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না? কারণটা হলো তুমি আমার সাথে আমার তোমার কাছাকাছি থাকার অধিকারটা শুধু আমার। আর ইগনোর করার কারণটা হলো আমি তোমাকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষকে ইগনোর করাটা কতটা কষ্ট আর কতটা যন্ত্রদায়ক। আমি তোমাকে আমার থেকে দূরে থাকাটা, আমাকে ইগনোর করাটা আমাকে ঠিক এতটাই কষ্ট দেয়। আর তা বোঝানোর জন্য আমি আরামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হাতে কামড় দিয়ে রেগে বলি, আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন? তাহলে তো আমার ওই রাফিন গাধাটাকে বিয়ে করার দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। উনি আমার হাত টেনে দিয়ে নিজের উপর ফেলে বলে, আমাকে ছেড়ে যাবার কথা বললে মেরে ফেলবো। তোমাকে মেরে নিজেও শেষ করে দিব। আমি তার কথায় চুপ হয়ে যাই। কিন্তু সেদিন সারা রাত আর তাকে নিজের কাছে আসতে দেনি। পুরোটা রাত তার সাথে ঝগড়া করে কাটিয়ে দেই। ভোর রাতের দিকে তিনি তার বুকে টেনে নেয়। সেদিন 3টি বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাই। তার 1 সপ্তাহ পর পুরো রীতি মেনে আমাদের আবার বিয়ে হয়। আর বিয়ের মধ্যে এ বাড়ি থেকে সবগুলো ফাংশন অ্যাটেন্ড করতেই হয়েছে। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছে থাকবে, আমার বাড়িতে থাকবে। আর 4টে বছর কেটে গেলেও কিন্তু 4 বছর এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতেও বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনোই থাকতে দেননি। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর তার পাগলামো ভালোবাসা তো আছে। একটা মেয়ের জীবনে আর কি চাই, যদি তাকে পাগলের মতো ভালোবাসার জন্য এরকম একজন স্বামী থাকে। হ্যাঁ, নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তাকে আমার জীবনে পেয়ে। ভালোবাসি তাকে খুব বেশি। দুনিয়ার সবার সামনে রাগী আর বেপরোয়া হলে আমার কাছে দুনিয়ার বেস্ট হাজবেন্ড অ্যান্ড লাভার। তার ভালোবাসা বেপরোয়া সবার চেয়ে আলাদা, কারণ সে জানে তার ভালোবাসার মানুষকে কী করে রক্ষা করতে হয় আর নিজের ভালোবাসা কী করে আদায় করে নিতে হয়। সবার লাভ স্টোরি সব হয় না, আর আমার ছিল লাভ স্টোরি। আজও নিজের বিয়ের কথা মনে পড়লে হাসি আর ভাবি, সেদিন যদি উনি ঠিক সময় মতো না হাসতো তাহলে কি হতো। এখন মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হয়, কিন্তু পরক্ষণে তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয়। হ্যাঁ,
মানে সে রাগী বেপরোয়া, কিন্তু আমি এই বেপরোয়া আরহামকে খুব ভালোবাসি। আমার দুনিয়া জুড়ে আরহাম আর আমার মেয়ে আভাকে নিয়ে আর সারাটা জীবন এদের নিয়ে থাকতে চাই। এভাবে ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।